ফিলিস্তিনের সাংবাদিক ও ভিডিওগ্রাফার আনাস আল শারিফ, যিনি আল জাজিরার আরবির জন্য উত্তর গাজা থেকে যুদ্ধকালীন সামনের সারির খবর পরিবেশন করতেন। মাত্র ২৮ বছর বয়সেই তিনি গাজার মানুষের দুর্দশা, ধ্বংসস্তূপ আর মানবিক বিপর্যয় প্রতিটি মুহূর্ত তুলে ধরেছিলেন বিশ্ববাসীর সামনে। কিন্তু এই সাহসী সাংবাদিকের জীবন শেষ হয়ে গেল ১০ই আগস্ট ইসরায়েলি এক বিমান হামলায়। একজন সাংবাদিকের কলম কি এতই ভয়ঙ্কর ছিল যে তাকে হত্যা করাই হলো সমাধান? যদি তোমরা এই কথাগুলো শোনো, জেনে রেখো, ইসরায়েল আমাকে মেরে ফেলেছে আর আমার কণ্ঠকে চিরতরে থামিয়ে দিয়েছে। এ ছিল গাজার মাটি থেকে আনাস আল শরীফের শেষ বার্তা। গাজায় ইসরায়েলি হামলায় আনাসসহ আল জাজিরার ৫ সাংবাদিক নিহত হয়েছেন। স্বজনদের আহাজারিতে আরও একবার কেঁপে উঠল আল শিফা হাসপাতালের প্রাঙ্গণ। সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রিয়জনের এই মৃত্যু মেনে নেওয়া যেন বড্ড বেশি কষ্টের। ১৯৯৬ সালের গাজা উপত্যকার জাবালিয়ার শরণার্থীর শিবিরে জন্ম আনাসের। ছোটবেলা থেকেই যুদ্ধ আর অবরোধের মধ্যে বেড়ে ওঠা এই তরুণ পড়াশোনা করেন আল আকসা বিশ্ববিদ্যালয়ে, যেখানে তিনি গণযোগাযোগ বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। রেডিও ও টেলিভিশনে বিশেষায়িত এই শিক্ষাজীবন শেষ করে প্রথমে স্বেচ্ছাসেবী হিসেবে আল শামাল মিডিয়া নেটওয়ার্কে কাজ শুরু করেন আনাস। পরে যোগ দেন আল জাজিরার উত্তর গাজার সংবাদ প্রতিনিধি হিসেবে। ২০২৩ সালের অক্টোবর থেকেই শুরু হওয়া গাজা যুদ্ধের সময় আনাস হয়ে ওঠেন আন্তর্জাতিক মিডিয়ায় গাজার মুখপাত্রের মতো। ইসরায়েলের বারংবার হুমকি এবং জীবন রক্ষার নির্দেশ উপেক্ষা করে বরাবরই তিনি রয়ে গেছেন উত্তর গাজায়। প্রতিবেদনের খবর, ভিডিও এবং লাইভ প্রতিবেদনে তিনি দেখিয়েছেন হামলা, গণহত্যা, গণ উচ্ছেদ, খাদ্য ওষুধের সংকটে ভুগতে থাকা গাজার মানুষের দুর্দশার চিত্র। ডিসেম্বর ২০২৩-এ এক বিমান হামলায় তার বাবার মৃত্যু হয়, যিনি অসুস্থতার কারণে ঘর ছেড়ে যেতে পারেননি। এ ব্যক্তিগত ক্ষতি তাকে আরও দৃঢ় করে তোলে। তিনি বলেছিলেন, গাজার কষ্টের গল্প না বলা পর্যন্ত তিনি থামবেন না। মৃত্যুর কয়েক ঘন্টা আগে আনাস তার সোশ্যাল মিডিয়ায় লিখেন, ইসরায়েল গাজা সিটির পূর্ব ও দক্ষিণ অংশে ভয়াবহ বোমা বর্ষণ চালাচ্ছে, যেটিকে ফায়ার বেল্ট বলা হয়। তার শেষ ভিডিওতে শোনা যায় ক্রমাগত বিস্ফোরণের শব্দ আর আকাশ জুড়ে আগুনের ঝলকানি। তবে তার মৃত্যুর পর প্রকাশিত হয়েছে একটি বিশেষ বার্তা, যা তিনি ২০২৫ সালের ৬ এপ্রিল লিখেছেন। শর্ত ছিল, যদি তিনি নিহত হন তখন সেটি প্রকাশ করা হবে। সেই বার্তায় আনাস লিখেছিলেন, জীবনের সব ধরনের কষ্টের স্বাদ আমি পেয়েছি, বারবার মুখোমুখি হয়েছি শোক আর ক্ষতির। তবু বিকৃত বা ভুলভাবে উপস্থাপন দূরে থাক, আমি সত্য তুলে ধরতে কখনো দ্বিধা করিনি। আশা করছি যারা নীরব থেকেছে, যারা আমাদেরকে হত্যাকে মেনে নিয়েছে আর আমাদের বিশ্বাস পর্যন্ত চেপে ধরেছে, তাদের ব্যাপারে আল্লাহ সাক্ষী থাকবেন। তিনি আরও লিখেছেন, আমাদের শিশু ও নারীদের ছিন্ন ভিন্ন বিকৃত দেহ তাদের অন্তর নরম করেনি, থামায়নি এই হত্যাযজ্ঞ, যা ১.৫ বছরেরও বেশি সময় ধরে চলছে। আনাস নিজের স্ত্রী বায়ান, ছেলে সালা ও মেয়ে শামের কথা উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন। তাদেরকে তিনি বড় হতে দেখতে পারবেন না। আনাস, যার ক্যামেরা এখন চিরতরে নীরব। টুইটার পোস্টে ইসরায়েলি বাহিনী দাবি করেছে আনাস ছিলেন হামাসের সদস্য, কিন্তু প্রমাণ কিছুই না, শুধু এক মৃতদেহ আর ধ্বংসস্তূপ। তবে এতে নতুন করে অবাক হওয়ার কি আছে? প্রমাণ ছাড়াই কাউকে সন্ত্রাসী বানানো, এটাই দখলদার ইসরায়েলি বাহিনীর পূর্ণ কৌশল। আনাস সহ নিহত সাংবাদিকদের রিপোর্ট বিশ্লেষণ করলে দেখা যায় প্রত্যেকের রিপোর্টে ছিল শিশুদের কান্না, ধ্বংস হওয়া ঘরবাড়ি আর একটাই প্রশ্ন, গাজার মানুষ কি মানুষ নয়? এই উত্তর খুঁজতে চাওয়া হয়তো সহজ সমাধানের রাস্তা দেখেছে ইসরায়েল। যারা শর্ত দেখাতে চায় তাদের ইসরায়েলের টার্গেটে পরিণত হয়,
আন্তর্জাতিক আইনে সাংবাদিক হত্যা যুদ্ধ অপরাধ, কিন্তু গাজায় যুদ্ধ অপরাধ যেন একেবারেই নর্মাল। আনাস আজ চলে গেল। তার মনের গহীনে ছিল অনেক কষ্ট, কারণ নিজের ক্যামেরায় যে দৃশ্য তুলে আনতো তা দেখেও মানুষ কিভাবে নীরব থেকেছেন। বিদায় বন্ধু, তবে হয়তো দেখা হবে আরেক জনমে। আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক।